নতুন সরকার চাইছে যে কি বিভিন্ন ডিপার্টমেন্টে দেখেছে যে কি 15 বছর ধরে সেইভাবে কিন্তু খুব একটা রিক্রুটমেন্ট হয়নি। নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমরা অনেকে ডিমান্ড করছো যে পিএসসি ক্লার্কশিপের এক্সপেক্টেড কাট অফ কতটা কি হতে পারে, যদিও আমি এই রিলেটেড ভিডিও এর আগে অনেকদিন আগে দিয়েছিলাম। তো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ সরকার পরিবর্তনের পরে আমাদের পিএসসিতে একটু গতি এসেছে, তো সেই গতি ওয়াইজ যেহেতু আমাদের রেজাল্টের দিনটা এগিয়ে আসছে, তো রেজাল্ট কবে হতে পারে না হতে পারে সেটা আমি আলোচনা করব। এর সঙ্গে আমাদের WBPSC 2024-এর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল, তো সেটার নিউ ভ্যাকেন্সি মোটামুটি কবে নাগাদ আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলো একটা একটা করে আমরা আজকে এই ভিডিওতে শুরু করি। তো সব থেকে প্রথমে আসছি পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে দিতে পারে সেটা নিয়ে। দেখো, যেহেতু তোমরা জানো আমাদের সরকার পরিবর্তিত হয়েছে, নতুন সরকারে গিয়ে এবার দেখা যাচ্ছে যে কি পিএসসিতে আমাদের কিন্তু একটা গতি এসেছে। সেদিক থেকে আমাদের পিএসসি মিসলেনিয়াস যে 2024 যে বেরিয়েছিল, সেই 2024-এর কিন্তু আমাদের এখন একটা ফুল নোটিশ বেরিয়ে গিয়ে এর আলটিমেটলি ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার পরে এবার আমাদের মাইন্ডে একটা কোয়েশ্চেন আসছে যে কি নতুন ভ্যাকেন্সি কবে আসতে পারে, এবং এর সঙ্গে আমরা যে এর আগে পিএসসি ক্লার্কশিপ দিয়ে রেখেছিলাম, বিএসসি মিসলেনিয়াস দিয়ে রেখেছিলাম, এদের রেজাল্ট কবে আসতে পারে। তাহলে অবভিয়াসলি আমাদের এখানে পিএসসি মিসলেনিয়াসের কথাটা যেহেতু আমি লিখে নিই, বাট স্টিল আমি তোমায় আগে বলে দিচ্ছি, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট তোমরা মোটামুটি দেখতে পাবে যে কি জুন মাসের মধ্যে হয়তো সম্ভাবনা রয়েছে, জুন মাসের মধ্যে তুমি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ। এবং এর সঙ্গে পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট বেরোনোর পরে কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের পালা। তো সেদিক থেকে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট ম্যাক্সিমাম তুমি দেখতে পাবে যে হয়তো যে এটা আমাদের অগাস্ট মাস, ঠিক আছে, এই অগাস্ট মাসের মধ্যেই, তার আগেই তোমরা হয়তো পেয়ে যেতে পারো। মানে আমাদের মিসলেনিয়াসের রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্ট বেরোনোর মোটামুটি 1 থেকে 1.5 মাস থেকে ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে কিন্তু তোমরা আমাদের এই পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা কিন্তু পেয়ে যেতে পারো, কারণ তড়িঘড়ি এখানে কাজ শুরু হয়ে গেছে। যেহেতু ক্লার্কশিপের রেজাল্টটা আগামী দিনে আসতে চলেছে, তাই ম্যাক্সিমাম স্টুডেন্টের মাইন্ডে আবার গিয়ে প্রশ্ন যাচ্ছে যে কি স্যার আমাদের এবার আবার কাট অফটা কতটা কি যেতে পারে, একটু আরেকবার বলে দিন। আপনি যেটা বলেছিলেন সেটাই এখনও ঠিকঠাক মনে হচ্ছে নাকি কি হতে পারে না হতে পারে। তো কাট অফের জায়গাতে আমি আসছি একটু পরে, বাট তার আগে কিছু জিনিস বলে নেওয়ার রয়েছে। যারা অলরেডি পিএসসি ক্লার্কশিপ দিয়েছো এবং অনেকে হয়তো রেজাল্টের জন্য ওয়েট করছে, কিন্তু প্রচুর স্টুডেন্ট এরম রয়েছে যাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারির ক্ষেত্রে তাদের এক্সামটা খুব একটা ভালো হয়নি, তাদের এখানে কিন্তু নাম্বারটা অনেকটা কমই ছিল। তো যাদের নাম্বারটা মোটামুটি এই 55-র মধ্যে বা মোটামুটি 55-57 এই সমস্ত জায়গাতে যাদের নাম্বার ছিল, তাদের মনে হচ্ছে যে কি আমাদের এইবার পিএসসি ক্লার্কশিপ এক্সামটা ক্র্যাক করতে হলে হয়তো নাম্বারটা কম পড়ে যেতে পারে। এটা অনেক স্টুডেন্টেরই মনে হচ্ছে এই জিনিসটা। অবভিয়াসলি এরপরে আমাদের এর সঙ্গে যে মেন্সের ব্যাপারটা ছিল, যে আমাদের মেন্সে যারা ভালো করে এক্সাম দিচ্ছে তাহলে তারা এই নাম্বারটাকে এখানে গিয়ে কভার করে নিতে পারতো, এই একটা সুযোগ ছিল। কিন্তু কি হয়, যেহেতু এবার মেন্সের এক্সামের প্যাটার্নটাও মোটামুটি একটু অন্যরকম হয়ে গেছিলো, মানে গতানুগতিক আমাদের যে ধরনের রিপোর্ট দেওয়া হয় সেই ধরনের রিপোর্ট কিন্তু এবার আসেনি, ঠিক আছে। এছাড়া আমাদের তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কি, যে আমরা এখানে প্রেসি দেখতে পাই, তো প্রেসির জায়গাতে প্রেসি না দিয়ে এখানে আমাদের সামারি দেওয়া হয়েছিল। তো কিছু কিছু মিস্টেক, কিছু কিছু ভুলভ্রান্তি অনেক স্টুডেন্টেরই হয়ে গেছে। তো তার ফলে মেন্সটা অনেকের খুব একটা ভালো হয়েছে বলে অনেক স্টুডেন্ট কিন্তু মনে করছে না। তো সেই দিক থেকে তাদের মাইন্ডে এখন এই প্রশ্ন আসছে যে কাট অফ কতটা কি যেতে পারে, আবার কি আমার এই যে কাট অফটা এবার হতে পারে, তো সেই কাট অফে কি আদৌ আমি আসতে পারবো, এই কোশ্চেনগুলো চলছে। তো চিন্তা করার খুব বিশাল কারণ নেই, কারণ আমাদের আগামী দিনে পিএসসি ক্লার্কশিপের যে নোটিফিকেশানগুলো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো কবে মোটামুটি আমাদের নোটিফিকেশান আসতে পারে, নিউ ভ্যাকেন্সি কী হবে না হবে সেটা আমি আগে একটু তোমাদের আলোচনা করে দিই। দেখো, আমাদের এবার যে পিএসসি ক্লার্কশিপ যেটা বেরিয়েছিল সেটা মোটামুটি ভ্যাকেন্সি তুমি ধরে রাখতে পারো যে আমাদের এই 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 9,000 প্লাস বলবো না, 9,000 থেকে হয়তো একটু কমই তুমি ভ্যাকেন্সি পেতে পারো। তো 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু এরপরে আমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 যেটা আসতে চলেছে সেটাতেও ভ্যাকেন্সি কিন্তু খুব একটা কম থাকার সম্ভাবনা নেই, কারণ নতুন সরকার চাইছে যে কি বিভিন্ন ডিপার্টমেন্টে দেখেছে যে কি 15 বছর ধরে সেইভাবে কিন্তু খুব একটা রিক্রুটমেন্ট হয়নি। যখন 15 বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, তাহলে প্রচুর সংখ্যক পদ কিন্তু খালি হয়ে পড়ে রয়েছে, যেখানে কাজ করা অসুবিধাজনক হয়ে পড়েছে। এবং তোমরা ভালো মতোই জানো যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল যে পোস্টগুলো ছিল সেক্ষেত্রে বলেছে যে কি নতুন করে নিয়োগ করা হবে বিভিন্ন জায়গাতে। তো সেই দিক থেকে ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু পরবর্তীতে খুব বেশি রকমের আসতে পারে, সম্ভাবনা রয়েছে অনেক বেশি ভ্যাকেন্সি আসার। তো যেহেতু এখনও অবধি ভ্যাকেন্সির কোনো রকম কোনো লিস্ট আসেনি আমাদের কাছে, তাহলে সেই দিক থেকে আমরা এখানে কোনো রকম ভ্যাকেন্সি প্রেডিক্ট করবো না এই মুহূর্তে, ঠিক আছে। বাট তোমরা একটা মাইন্ডে রাখো মোটামুটি একটা ভালো বড়সড় রকমের ভ্যাকেন্সি আসতে চলেছে, কারণ আমাদের ডিপার্টমেন্টগুলোকে নিয়ে চলতে হলে, ভালো মতো ফ্ললেসলি কাজ করাতে হলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক সংখ্যা দরকার, ঠিক আছে। প্রচুর ভ্যাকেন্সি সেখান থেকে ক্রিয়েট হয়ে রয়েছে, সেই জায়গাগুলোতে রিক্রুট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কি আমাদের এই নিউ ভ্যাকেন্সিটা মোটামুটি কবে নাগাদ ফর্ম ফিল আপ শুরু হবে বা কবে নাগাদ আমরা এর ফুল নোটিশ দেখতে পাবো। দেখো, তোমরা মোটামুটি এখন
এখন মিসলেনিয়াসের আমাদের ফর্ম ফিল আপ চলছে, তুমি মোটামুটি আগামী 1 মাসের মধ্যে তুমি দেখতে পেতে পারো যে কি আমাদের এইখানে পিএসসি ক্লার্কশিপ 2024 নতুন কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, ফুল নোটিশ বেরিয়ে। এটা একটা হতে পারে। এবং এর সঙ্গে যেহেতু আরও একটা জিনিস বড় ম্যাটার রয়েছে, সেটা আমার কনসার্ন হয়ে রয়েছে, সেটা হচ্ছে কি তোমরা জানো যে কি আমাদের এখানে প্রত্যেক ক্ষেত্রে কি 5 বছরের একটা ছাড় দেওয়া হয়েছে। তো এই ছাড়টা স্যাংশন করাতে হবে, তো সেই জন্য কিন্তু একটু ডিলে হলেও হতে পারে, তবে খুব বিশাল ডিলে হবে না। 1 থেকে ম্যাক্সিমাম তুমি হয়তো 2 মাস হয়তো দেখবে, তার মধ্যে কিন্তু এখানে আমার মনে হয় যে কি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যদিও আমার যেটা মনে হয় যে কি 1 মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি রয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টের এর আগের এক্সামটা খারাপ হয়েছিল, তোমরা যারা মনে করছো যে কি আমরা নতুন করে আরও একবার সুযোগ পেলে খুব ভালো মতো করে একটা বড় ভ্যাকেন্সি যদি পেয়ে যাই তাহলে আমরা আমাদের চাকরিটা নিতে পারবো, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। কারণ বহু স্টুডেন্ট এরম রয়েছে যারা অলরেডি দেখবে মোটামুটি আমি একটা অ্যাপ্রক্স বলছি 90K, ঠিক আছে, এতজন স্টুডেন্ট মোটামুটি এরা মেন্স লিখে এসছে। এবার এখানে তো এতজন সিলেকশন পাচ্ছে না, আমি অ্যাপ্রক্স বলছি এই নাম্বারটা, ঠিক আছে, এতজন তো সিলেকশন পাচ্ছে না। এখান থেকে মোটামুটি তুমি দেখতে পাবে যে কি 80,000 প্লাস স্টুডেন্ট মোটামুটি কিন্তু এখান থেকে বাদ চলে যাবে। এবার দেখো যেই 80,000 প্লাস স্টুডেন্ট যারা মেন্স দিয়েছে এবছর, তারা কিন্তু এবার ছেড়ে কথা বলবে না পিএসসি ক্লার্কশিপটাকে, নতুন যখন আসছে। যদি আমাদের এখানে 7th পে কমিশন লেগে যায় তাহলে আমাদের এখানে স্যালারিটা একটা হিউজ রকমের বেড়ে যাবে। তো সেই দিক থেকে অনেক স্টুডেন্ট যারা হয়তো বাইরের দিকে অন্যান্য স্টেটে চাকরি করছে, তারা হয়তো একটু শান্তি খোঁজার জন্য হয়তো দেখবে যে কি যারা অলরেডি চাকরি পেয়ে রয়েছে তারাও হয়তো গিয়ে পিএসসি ক্লার্কশিপে ফর্ম ফিল আপ করছে ওয়েস্ট বেঙ্গলে ফেরত আসার জন্য, এটাও হতে পারে। তো সেই দিক থেকে কম্পিটিশান কিন্তু আগামী দিনে যতই ভ্যাকেন্সি আসুক সেই দিক থেকে কিন্তু কম্পিটিশান বাড়বে। তো প্রিপারেশনের ক্ষেত্রে ঘাটতি কেউ রাখবে না। আর প্রিপারেশন করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের বিভিন্ন রকমের সমস্যা আছে, যে কারণে তাদের নাম্বারটা প্রিলিমিনারিতে অনেকটা কমে যাচ্ছে। এইখানে তোমাদের প্রিলিমিনারিটাকে চেষ্টা করতে হবে। তোমাদের এই বছর যেমন কোশ্চেন হয়েছিল, এই কোশ্চেনও তোমাকে চেষ্টা করতে হবে যে কি আমি 70+ কী করে রাখবো। এই বছরের কোশ্চেন বলছি আমি, এই বছরের কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছিল তুলনামূলকভাবে। তো এই কোশ্চেনে 70+ যদি আমি স্কোর করতে না পারি তাহলে আমার কিন্তু চাপ মুক্ত আমি কোনোদিনও থাকতে পারবো না। আমি যদি এই কোশ্চেনে 70+ করতে পারি তবে গিয়ে আমার এখানে মেন্সের গিয়ে প্রেশারটা কম থাকবে। যে মেন্সে যদি আমার এখান থেকে একটু কমেও যায় বা একটা দুটো কোশ্চেন একটু উপর নিচ হয়েও যায়, বাকি হয়তো আমি 4টে কোশ্চেন খুব ভালো লিখলাম, 2টো কোশ্চেন হয়তো আমি অ্যাভারেজ লিখে রাখলাম, তারও কিন্তু এখানে হিউজ রকমের চান্স থাকবে চাকরিটা পেয়ে যাওয়ার। তো সেই দিক থেকে প্রত্যেককে বলবো প্রিপারেশনটা জোর দাও ভালো করে। মেন্সের প্রিপারেশন মেন্সের টাইমে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। বাট প্রিলিমসে যেহেতু আমাদের এই নাম্বারগুলো যোগ হয়, তো সেই দিক থেকে আমাকে এই নাম্বারটাতে হিউজ রকমের ফোকাস রাখতে হবে। বেটার ওয়েতে আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যেন আমি বেটার স্কোর করতে পারি। তার জন্য কি দরকার? রাইট ডাইরেকশন। দেখো প্রিপারেশন সবাই করছে, এবার ক্লার্কশিপ অনেকে ক্লিয়ার করেছে, 90,000 জন মোটামুটি পাস করেছে, মানে ওয়েস্ট বেঙ্গলে বিশাল সংখ্যক স্টুডেন্ট পাস করেছে। বাট স্টিল বহু সংখ্যক স্টুডেন্টের নাম্বার তুমি দেখতে পাবে যে কি 60-এরও কম রয়েছে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তুমি দেখতে পাবে 60-এর কম নাম্বার রয়েছে। এবার মোটামুটি একটা অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তাদের তুমি দেখবে 65-র ভেতরে নাম্বার থাকছে। তুমি এখানে এই জিনিসটাও দেখতে পাবে যে কি যে হারে আমাদের কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, যারা WBCS অলরেডি এর আগে দিয়েছে, মেন্স দিয়েছে, যারা অলরেডি মিসলেনিয়াস ইন্টারভিউ দিয়ে রয়েছে, তাদেরও নাম্বার কিন্তু অনেকের 55-57 মোটামুটি এরকম লেভেলের নাম্বার ছিল, অনেকে তুমি দেখতে পাবে। এবার এই ঘটনাটা কেন ঘটলো? কারণ তারা হঠাৎ করে সাডেন চেঞ্জ দেখতে পেয়েছে। ম্যাথের মতো কোশ্চেনে একটা হিউজ রকম চেঞ্জ, জিকের মতো কোশ্চেনে যেখানে তারা গতানুগতিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের জিকে আসে সেই ধরনের জিকে আসতে দেখে অভ্যস্ত, সেই ধরনের জিকে সলভ করে অভ্যস্ত, বাট জিকে এবার টোটালি পাল্টে যায়। তো ম্যাথের কোশ্চেন লেন্দি এবং টাফ হয়েছে, জিকের কোশ্চেন অন্যরকম চলে এসেছে, ইংলিশের কোশ্চেন যেমন আসে মোটামুটি ঠিকঠাক ছিল, বাট এটা আমাদের খুব একটা ইজি ছিল না, এটা আমাদের যথেষ্ট ভালো রকমের ইংলিশ ছিল। তো মোটামুটি 3টে সেকশানই তুমি যে কটা দেখতে হবে, আমাদের যে 4টে ফেজে এক্সাম হয়েছিল, তুমি 3টে সেকশানই মোটামুটি ওভারঅল একটু উপর নিচ করে দেখতে পাবে যে কি হ্যাঁ ঠিকঠাক রকমের একটা কোশ্চেন এসেছে। অনেকে হয়তো নিজের শিফটগুলোকে বলবে যে আমি ফার্স্ট শিফটে ছিলাম, আমারটা হয়তো ইজি বা আমারটা হয়তো টাফ, এটা কেউ মনে করতে পারে। আবার কেউ হয়তো বলবে যে আমার 4 নম্বরে ছিল, আমারটা সব থেকে বেশি টাফ ছিল বা সব থেকে ইজি ছিল, কেউ হয়তো মনে করতে পারে এটা। তো বিভিন্ন স্টুডেন্টের নিজের শিফটটাকে টাফ বলে মনে হয়, এটাই স্বাভাবিক। তো সেই দিক থেকে দেখো খুব বিশাল আমি অ্যানালাইসিস তো করেছি, আমি খুব বিশাল বলে দিচ্ছি পার্থক্য কোনোটাতে খুব বিশাল কিন্তু ছিল না। একটা ওভারঅল টাফনেস কিন্তু এখানে মেনটেন করা হয়েছিল, যেখান থেকে ঠিক আছে নর্মালাইজেশন হলেও হতে পারতো, খুব বেশি হয়তো নর্মালাইজেশনের পার্থক্য হতো না, 2 নম্বরে হয়তো ম্যাক্সিমাম পার্থক্য হতে পারতো ইজিএম টাফ শিফটের মধ্যে, বাট এর থেকে বিশাল কিছু পার্থক্য হওয়ার ছিল না। এবার আমার সাথে এখানে অনেকে দ্বিমত হতে পারো, সেটা তোমার অবভিয়াসলি পুরোপুরি পার্সোনাল ম্যাটার, বাট আমি যেহেতু 4টে জিনিসকে অ্যানালাইসিস করে একটা আনবায়াসড ওয়েতে অ্যানালাইসিস করেছি, সেদিক থেকে আমার মনে হয়েছে যে কি
ইজি শিফট এবং টাফ শিফটের মধ্যে ম্যাক্সিমাম 2 নাম্বারের পার্থক্য ছিল, তার বেশি পার্থক্য ছিল না। ওকে, এবার যদি নর্মালাইজ হয় তো সেটা খুব ভালো কথা, তো বাট আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নর্মালাইজ হয় না। তো সেদিক থেকে এই মানে আশা আমাকে ছাড়তে হবে, এই সমস্ত জিনিস নিয়ে আমার ভাবলে চলবে না। আমাকে ভাবতে হবে সামনের দিকে আমি কি করতে পারি, কিভাবে আমার টাফ কোশ্চেন চলে এলেও কিভাবে আমি 70+ স্কোর করতে পারি, একটু মডারেট একটু ইজি কোশ্চেন চলে এলে কি করে আমি এখানে 80+ স্কোর করতে পারি, এই জায়গাটা আমাকে ভাবতে হবে। তো এটার জন্য প্রপার ওয়েতে রাইট ডাইরেকশনে প্রিপারেশন করা উচিত, কারণ ম্যাক্সিমাম না হলে তুমি দেখতে পাবে যে কি আগামী দিনে যে একটা কোশ্চেনের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, যদি সেই ট্রেন্ডটাকে ধরতে না পারো, বুঝতে না পারো, সে তুমি যত বড়ই ধুরন্ধর হয়ে যাও, আলটিমেটলি গিয়ে শেষকালে কোনো না কোনো অঘটন ঘটে যেতে পারে। তো সেই দিক থেকে অবভিয়াসলি হাতে যখন সুযোগ রয়েছে, সময় যখন রয়েছে, তখন নিজেকে সেই হারে প্রিপেয়ার করো। যেহেতু আমাদের প্যাটার্ন দিন দিন পরিবর্তন হচ্ছে, সেহেতু আমরা একটা সিলেক্টেড টিচার্সের সঙ্গে মিলেমিশে একটা কোর্স নিয়ে এসেছি তোমাদের জন্য, পিএসসি কম্বাইন্ড ব্যাচ। তোমরা যারা ভর্তি হতে চাও তো সেই ব্যাচের ইনফরমেশন আমি তোমাদের আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি কাট অফটাকে আলোচনা করছি। দেখো, এই হচ্ছে আমাদের পিএসসি কম্বাইন্ড ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ 1। এই ব্যাচে আমরা এখন অ্যাডমিশন শুরু করিয়েছি। এই ব্যাচে আমাদের বেসিক্যালি পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আইডিও, এমবিআই, আইসিডিএস, প্রিলিমস, ঠিক আছে, এই এক্সামগুলোর বিশেষ করে ম্যাথ এবং জিকে এই দুটো সেকশনকে আমরা খুব ডিটেলে কভার করছি, খুব ভালো মতো করে। যে হারে আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ওই রকমভাবে আমরা এটাকে কভার করছি। এই ব্যাচ থেকে তোমার কি কি প্রবলেম সলভ হবে সেটা বলছি। সব থেকে প্রথমে দেখো, ডিটেল ভিডিও ক্লাসেস তুমি পাচ্ছ এখানে, প্রত্যেকটা ডিটেল, ফাউন্ডেশন যেহেতু ব্যাচ আমাদের, তো প্রতিটা ক্লাসের ডিটেলে পাবে, যেন তোমাদের ডিপ থেকে কোশ্চেন এলে তোমরা সলভ করতে পারো। টপিক ওয়াইজ কি থাকছে, মক টেস্ট থাকছে। তোমাদের যখনই একটা করে টপিক কমপ্লিট হবে, প্রতিটা টপিকের উপরে তুমি কি পাবে, মক টেস্ট পাবে, যেন তুমি আগে তোমার নোট বানিয়ে পড়াশোনা তুমি করে নিলে, সেটাকে রিভিশন করে নিলে, তারপরে তুমি যেন সেখানে মক টেস্টটা অ্যাটেম্প্ট করতে পারো, যেন তোমার প্রথম থেকেই মক দেওয়ার হ্যাবিট তৈরি হতে থাকে। নাহলে কি করি আমরা, ভাবি যে সিলেবাস আগে শেষ হবে, তারপরে মক অ্যাটেম্প করবো, তারপরে এক্সাম আস্তে আস্তে গিয়ে আলটিমেটলি সেই 50-55তে গিয়ে পড়ে থাকতে হয়, দিয়ে আবার ভাবতে হয় যে কি হবে না হবে ইন ফিউচার আমাদের। ওকে, তো এই সমস্ত জায়গাগুলোকে যেন না আসে আমাদের জীবনে, সেই জন্য আমরা এখন থেকে এরকম প্ল্যানিং করেছি। সঙ্গে কি থাকছে তোমার এখানে, সমস্ত কিছু যা আমাদের কোর্স থাকবে, ডিটেল তো ভিডিও ক্লাস, আমরা থিওরি পড়াবো এখানে, থিওরির সঙ্গে তুমি এখানে কি পাচ্ছ, 1200+ টোটাল এমসিকিউ পাবে, কারণ আমরা মক টেস্ট নেবো, প্রচুর এমসিকিউ সলভ করাবো, সমস্ত কিছু মিলে 12,000+ তুমি মোটামুটি এখানে এমসিকিউ আমাদের দেখতে হবে। মান্থলিও মক টেস্ট থাকছে। এবার তুমি দেখতে পাচ্ছ যে কি আমরা তো প্রথমে একবার পড়লাম, সেটাকে রিভিশন করলাম, মকও দিলাম, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে 1 মাসের পর গিয়ে আমাকে এটাকে আবার রিভিশন করতে হবে, নাহলে কী হবে, আমি আবার ভুলে যাব। তো সেই জন্যে পুরো তোমার 1 মাসে যা যা পড়ানো হবে, যতগুলো টপিক পড়ানো হবে, সেই সমস্ত টপিকের উপর আমরা কি করব, আবার একটা মান্থলি মক টেস্ট নেব, যেন তোমার রিভিশনটা কন্টিনিউ চলতে থাকে। আমরা একটা কি করি, প্রিপারেশন তো শুরু করি, সিলেবাস তোলার দিকে আমাদের ধ্যান থাকে, তখন আমরা কি করি, রিভিশন করতে ভুলে যাই, ভাবি যে পরে গিয়ে রিভিশন করব। বাট পরে গিয়ে যখন আমি রিভিশন করতে যাই, তখন আমার মনে হয় যে কি এই যেই জিনিসটা আমি অলরেডি আগে পড়েছিলাম সেটা আমি ভুলে গেছি, আমাকে আবার সেটা নতুন বলে মনে হচ্ছে, নিউ বলে মনে হচ্ছে। তো এই জিনিস যেন না হয়। এর সঙ্গে কি হচ্ছে যে কি ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ। দেখো, প্রতিটা স্টুডেন্টের হচ্ছে কি আইকিউ লেভেল আলাদা, প্রতিটা স্টুডেন্টের প্রিপারেশানের সিচুয়েশন আলাদা। কেউ ওয়ার্কিংভাবে প্রিপারেশান করে, কেউ সারাক্ষণ পড়াশোনা করে প্রিপারেশান করছে, কেউ কোনো পড়াটাকে খুব তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারে, কেউ কোনো পড়াটাকে একটু দেরিতে মেমোরাইজ করতে পারে। তো সবার মতো করে কিন্তু জিনিসগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো সেই দিক থেকে আমরা কি করছি, প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা, যার যেমন যেমন সমস্যা হচ্ছে, সেই সমস্যা যেন তাকে ফেস না করতে হয়, তার জন্য প্ল্যানিং আমরা করে দেবো, তার জন্য রোড ম্যাপ আমরা দেবো। আমরা সেই প্ল্যানিংগুলো করে দিলে কি হবে, তুমি ভুল করার তোমার সম্ভাবনা কমে যাবে। অনেক ক্ষেত্রে মনে হয়ে থাকে যে আমরা নিজে থেকে নিজেদেরকে এগিয়ে নিতে পারবো, বাট সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। যখন তুমি একটা বিগিনার স্টুডেন্ট, তারপরে তুমি যখন প্রিপারেশন শুরু করবে, তুমি হয়তো ভাবছো যে আমি একা করে নেবো, এত ইউটিউবে সোর্স পড়ে আছে। এটাই হচ্ছে যে কি আমাদের ট্র্যাপের জায়গা। এত সোর্স রয়েছে, এত কিছু রয়েছে, আমি কোন জায়গা থেকে কি পড়বো, বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে। আলটিমেটলি তুমি যখন বুঝতে পারো, তখন তোমার কাছ থেকে মোটামুটি 3 থেকে 4 বছর, কি কোনো ক্ষেত্রে 5টা বছরে কেটে যায়, তুমি বুঝতে পারো যে কিনা আমার ডাইরেকশন ঠিক ছিল না, তার ফলে আমি আমার এতগুলো বছর নষ্ট করে ফেললাম। তো এতগুলো বছর নষ্ট করার প্রয়োজন নেই, তোমার সময়ের দাম খুব বেশি। তো সেই দিক থেকে সেই সময়টাকে বাঁচাও। 1 বছরের মধ্যে আমাদের এই ফার্স্ট অ্যাটেম্পটে সিলেকশনটা নিয়ে বেরোনোর চেষ্টা করো। সে তাতে টাইম যতক্ষণ লাগছে লাগুক, অসুবিধা নেই, বাট ফার্স্ট অ্যাটেম্পটে আমরা সিলেকশন নিয়ে বেরোবো, যতদিন না পর্যন্ত সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে। ওকে, এই জিনিসটা নিয়ে চলো। এর জন্য আমরা এই ইন্ডিভিজুয়াল মেন্টরশিপের উপরে অনেকটা বেশি জোর দিয়েছি। ওকে, এখানে আমাদের ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ কারা কারা করাচ্ছেন সেটাও বলে দিই। এখানে আমি করাচ্ছি, এটা আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে অর্চিষ্মান স্যার রয়েছেন, অর্চিষ্মান স্যার পিএসসি মিসলেনিয়াসে 2019 ব্যাচে এটা কিন্তু সিলেক্টেড উনি, ঠিক আছে, মিসলেনিয়াসে। তো উনিও মেন্টরশিপ ব্যাচ নিচ্ছেন, ঠিক আছে, মেন্টরশিপ করাচ্ছেন তোমাদের। এর সঙ্গে কি থাকছে, এক্সপার্ট গাইডেন্স থাকবে। এটা হবে কি লাইভ, আমাদের পড়ার যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে যে রেকর্ডেড, কারণ কি অনেক স্টুডেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, অনেকে টাইম টেবিল ম্যাচ হয় না, বিভিন্ন রকমভাবে কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে।
তো সেদিক থেকে আমরা কি করেছি, এটা রেকর্ডেড ফর্মেই পুরো ব্যাচটা রাখছি, প্রতিদিন রেকর্ড হবে, ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। যেগুলো মানে অলরেডি কভার হয়ে গেছে সেগুলোর তুমি রেকর্ড পেয়ে যাচ্ছ, বাকি নতুন নতুন যে ক্লাসগুলো সেগুলো তোমার প্রত্যেকটা রেকর্ড করে করে উইকলি টার্গেট ওয়াইজ তোমাকে এখানে জিনিসগুলো দেওয়া হচ্ছে, প্রতিটা সিলেবাস শেষ করানো হবে এখানে। এর সঙ্গে কি থাকছে যে এক্সপার্ট গাইডেন্স, এইটা হবে লাইভ। আমরা মাঝে মাঝে কি করব, মোটামুটি আমাদের 2 সপ্তাহ ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা কি করব, প্রতি সপ্তাহে একবার করে লাইভ আসবো, তোমাদেরকে ডাইরেকশন দেবো যে না এবার তোমাদের কি করা উচিত, এবার তোমাদের কিভাবে এগোতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা উইকে এসে এসে কিন্তু তোমাদের সাথে লাইভ গাইডেন্স ডিসকাস করবো, ঠিক আছে। সেখানে আমি ডিসকাস করার জন্য এখানে আমি রয়েছি, এর সঙ্গে উর্চিসমান স্যার রয়েছেন এবং সায়েন্সের যে স্যার রয়েছেন উনি এখানে কিন্তু তোমাদের লাইভ গাইডেন্স প্রোভাইড করবেন। ওকে, নেক্সট তাহলে আমাদের এখানে এই ম্যাথ মানে এই দুটো সাবজেক্ট ম্যাথ এবং জিকে, এদের মধ্যে কী কী কভার হচ্ছে, ম্যাথের মধ্যে পুরো ম্যাথের সিলেবাস কমপ্লিট কভার হবে এখানে। হিস্ট্রি হচ্ছে ইন্টারন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের মধ্যে হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই হবে এখানে। সঙ্গে হচ্ছে কি স্পেশাল টপিক, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, অনেক ক্ষেত্রে আমরা এখানে মিসলেনিয়াসের মধ্যে কিছু স্পেশাল টপিক পেয়ে থাকি, আইডিওতে কিছু স্পেশাল টপিক পেয়ে থাকি। ইনফ্যাক্ট ক্লার্কশিপের যে হারে আগামী দিনে কোশ্চেন আসছে, তো সেই ক্ষেত্রেও কিছু স্পেশাল টপিক আমাদের এখানে দিলেও দিতে হতে পারে, তো সেটাও আমাদের এখানে ইনক্লুড থাকবে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সও থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো চিন্তা নেই। স্ট্যাটিক জিকের সমস্ত যতগুলো টপিক হয় সমস্ত টপিক আমরা এখানে করিয়ে দিচ্ছি। সঙ্গে কি থাকছে, WBCS এবং পিএসসি যে 25 বছর ধরে আমাদের কোশ্চেন হয়েছে প্রিভিয়াস ইয়ার, সমস্ত প্রিভিয়াস ইয়ারের MCQ যে ভিডিও আমরা বানিয়েছি সেই ভিডিওটা আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। ওকে, কোর্সের ডিউরেশন হচ্ছে কত, 4 মাস। 4 মাস ধরে আমরা তোমাকে কমপ্লিট সবাই মিলে পড়াবো। 4 মাসের মধ্যে তোমার এখানে পুরো কোর্স কমপ্লিট করা হয়। বাট কারো যদি মনে হয় যে না আমি 4 মাসের মধ্যে কোর্স তুলতে পারলাম না বাই চান্স, তখন কি হচ্ছে, কোর্সের ভ্যালিডিটি আমরা 1 বছর অবধি রেখেছি। তুমি এই 4 মাসে আমরা যা যা পড়াবো সেটাকে তুমি 1 বছর অবধি দেখতে পাবে আমাদের এই কোর্সে কি আছে না আছে। তো এবার তোমাদের মনে হতে পারে যে এই কোর্সের ফিস কত হতে পারে। দেখো এই কোর্সের ফিস আমরা এখানে মান্থলি যদি তুমি ফিস পেমেন্ট করো, 4 মাসের যেহেতু কোর্স, প্রতি মাসে 800 টাকা করে লাগছে, 4 8 3200 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তুমি যদি এখানে ইনস্টলমেন্টে পেমেন্ট করো। আর তুমি যদি এখানে ভাবো যে কি না আমি এখানে ওয়ান টাইম পেমেন্ট করবো, তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ছাড় হচ্ছে কি, তুমি ওয়ান টাইম পেমেন্ট করলে ডাইরেক্ট তোমার এখান থেকে 700 টাকা ডিসকাউন্ট হয়ে গেলে তুমি 2500 টাকাতে পুরো কমপ্লিট কোর্সটা পেয়ে যাবে। বাট তুমি এখান থেকে একবার পড়বে, তোমার এখান থেকে ম্যাথ আর জিকে নিয়ে আর এর ফিউচার কোনো রকম কোনো প্রবলেম হবে না। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে মাইন্ডে, না আমি এই জিনিসটা জানতে চাই, এখানে এই টপিকটা কভার হবে কি হবে না, A to Z তুমি এনি কাইন্ড অফ ডাউট যদি তোমার থেকে থাকে, এই যে আমার নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, বা উর্চিসমান স্যারের নাম্বার দিয়েছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। তো যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, আমাদের যে নিউ ভ্যাকেন্সি রয়েছে, এই নিউ ভ্যাকেন্সিটাকে কাজে লাগিয়ে একবারে প্রিপারেশন নিয়ে ফাইনালি তুমি সিলেকশন নেওয়ার চেষ্টা করো ফার্স্ট অ্যাটেম্পটের মধ্যেই। ওকে, তো এবার আমি আসছি কাট অফ নিয়ে। দেখো ক্লার্কশিপ এক্সপেক্টেড কাট অফ কতটা কি যেতে পারে, দেখো A to Z ডিটেলে আলোচনা করব। দেখো আমাদের কাট অফ দেখতে গিয়ে 3 রকমের কাট অফ বেরোয়, একটা হচ্ছে যে কি প্রিলিমিনারি, আর একটা হচ্ছে যে কি আমার এখানে টাইপিংয়ের জন্য একটা কাট অফ বেরোবে। ওকে, আর একটা কাট অফ আমার এখানে আসে কি ফাইনাল কাট অফ, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট, এইখানে আমার একটা কাট অফ আসে। ওকে, তাহলে তুমি এইখান থেকে একটা জিনিস দেখতে পাবে, আমাদের এর আগের বার কাট অফটা কত গিয়েছিল, প্রিলিমিনারিতে 65 গিয়েছিল, ঠিক আছে, 2019-এরটাতে আমাদের 65 কাট অফ গিয়েছিল। এবার এরপরে টাইপিংয়ে কাট অফটা কত যায়, মোস্ট প্রবাবলি 131 সম্ভবত মোটামুটি তোমার এখানে কাট অফটা গিয়েছিল টাইপিংয়ের জন্য, যারা টাইপিং পাস করেছে, ঠিক আছে। এবার টাইপিং যারা দিয়েছে তারপরে কী হয়েছিল, আমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল। ফাইনাল মেরিট লিস্ট মানে যারা চাকরি পেয়েছে, সেই কাট অফটা কতটা ছিল, 137। তার মানে 137 মানে হিউজ কাট অফ। তুমি এখান থেকে দেখতে পারো যে কি 35 থেকে যদি আমি 137-এ যাই, আমার এখানে দেখতে পাই যে কি 72 নাম্বারের একটা হিউজ জাম্প লেগেছিল। মানে যে ছেলেটা 65 পেয়েছিল, সরি 35 বললাম মনে হয়, যে ছেলেটা 65 পেয়েছিল বা যে মেয়েটা 65 পেয়েছিল, তাকে এক্সট্রা 72 নাম্বার তুলতে হয়েছিল মেন্সের ক্ষেত্রে, তবে গিয়ে সে আলটিমেটলি এইখানে ফাইনাল মেরিট লিস্টে তার জায়গাটা করতে পেরেছিল। বাট এই বছর সিচুয়েশন আলাদা। এর আগের বার কোশ্চেন টু মাচ ইজি হয়েছিল, ভীষণ কোশ্চেন ইজি হয়েছিল, তবে এই বছর কী হয়েছে, কোশ্চেন ততটাই টাফ হয়েছে। প্লাস হচ্ছে কি এবছর আমাদের এর আগের বারের তুলনাতেও মোটামুটি তুমি দেখতে পাবে যে কি 2000+ হচ্ছে যে কি ভ্যাকেন্সি বেশি আছে আমাদের এখানে। তো সেই দিক থেকেও আমাদের এখানে মোটামুটি 10 গুণ মানে 20,000 জনকে এক্সট্রা ডাকা হয়েছে আমাদের এখানে। তো সেই জন্য কাট অফের সংখ্যাটা অনেকটা কম। বাট স্টিল এবার যখন আমাদের কাট অফ আসে সেটা আসে কত, 49 জেনারেলের ক্ষেত্রে। এটা আমি যে পুরোটা আমি জেনারেল নিয়েই চলছি, ঠিক আছে। 49 কাট অফ গিয়েছে। এবার 49 যখন কাট অফ গিয়েছে, তুমি এখান থেকে মোটামুটি ফাইনাল মেরিট লিস্টে আসতে হলে 49 থেকে যদি আমাকে উঠতে হয়, ম্যাক্সিমাম তুমি এখানে দেখতে পারো যে কি আমি যদি এখানে এর আগের বারের মতো 72 নাম্বারটাকে যোগ করে দিই, ঠিক আছে, আমি একটা ওভারঅল 72 না নিয়ে আমি এখানে এটাকে 71 নিচ্ছি, একটা রাউন্ড ফিগারে বলতে সুবিধা হবে আমাদের, সেই জন্য আমি এটাকে 71 নিচ্ছি। যদি আমি 71 নাম্বারে যোগ করি, তাও আমি এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে কি 120 আমার এখানে ফাইনাল মেরিট লিস্ট পেতে আমার কাট অফটা এটা লাগবে। এবার দেখো
এখানে তো আমি 171 ধরে ফেললাম, বাট এখানে একটা সমস্যা রয়েছে। দেখো এর আগের বার কি হয়েছে, খাতা দেখায় কিন্তু বিভিন্ন রকমভাবে পার্থক্য দেখা গেছিলো। কারো কারো ক্ষেত্রে খুব সুন্দর দুটো পেপারেই, আমাদের বেঙ্গলি এবং ইংলিশ দুটো পেপারেই মুক্ত হস্তে নাম্বার দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কি দেওয়া হয়েছে, বেঙ্গলিতে মুক্ত হস্তে নাম্বার দিচ্ছে বাট ইংলিশে দেয়নি, কোনো কোনো ক্ষেত্রে ইংলিশে দিয়েছে বেঙ্গলিতে দেয়নি, এই রকম হয়েছে। কিন্তু যারা মুক্ত হস্তে নাম্বার পেয়েছিল তাদের কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার দেওয়া হয়েছে, এবং যারা এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়ে গিয়েছিল তাদের আলটিমেটলি বেশিরভাগ ক্ষেত্রে কি সিলেকশন হয়নি, সিলেকশন হয়েছিল ম্যাক্সিমাম এই ক্ষেত্রে। কারণ কি, এদের নাম্বারটা হিউজ বেড়ে গিয়েছিল, এদের নাম্বারটা প্রচণ্ড হাই নাম্বার চলে গিয়েছিল এদেরটা। তার ফলে কি হয়, আমাদের কাট অফটা কিন্তু এতটা বেড়ে যায়। বাট এবছর কি হবে, এবছর কিন্তু কোনো রকম কোনো গ্যারেন্টি নেই কি হতে পারে না হতে পারে। এবছরের জন্য আমি তোমাদের বলে রাখছি, এই জায়গাটা নিচ্ছি আমি, ঠিক আছে। এই বছরের মধ্যে দুটো কেস তুমি দেখতে হবে। একটা হচ্ছে যে কি আমাদের প্রচণ্ড হাই দিচ্ছে, মুক্ত হস্তে নাম্বার দিচ্ছে, মানে আমাদের এখানে বাংলা এবং ইংলিশ যা রয়েছে এখানেও প্রচুর নাম্বার দিচ্ছে, ইংলিশেও প্রচুর নাম্বার দিচ্ছে, প্রচুর হাই। আর একটা হতে পারে কি, যে অ্যাভারেজ যে যেমন লিখেছে, বেঙ্গলিতে তাকে একটা ঠিকঠাক নাম্বার দিয়েছে, ইংলিশে একটা ঠিকঠাক নাম্বার দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কি হাই দিয়েছে, আমি ডবল টিক দিয়ে রাখলাম। আর যেটা অ্যাভারেজ সেটা আমি ধরে রাখছি যে কি তোমাদের এখানে এইরকম একটা মোটামুটি নাম্বার দিচ্ছে, যে যেমন লিখতে পারছিস। কেউ যদি খুব ভালো লেখে তাকে খুব ভালো নাম্বার, কেউ যদি ঠিকঠাক লেখে তাকে একটা ঠিকঠাক নাম্বার, কেউ যদি খারাপ লেখে তাহলে তাকে খারাপ নাম্বার, এইভাবে খাতা দেখা হয়েছে জেনারেলি। এটা হচ্ছে যে কি সঠিক পদ্ধতি। এবার আবার কি হতে পারে, যে খুব টাইট খাতা দেখছে, একদম প্রচণ্ড টাইট মেনে একদম খুব একটা বেশি নাম্বার দিতে যাচ্ছে না, এখানেও খুব একটা বেশি নাম্বার নেই, এখানেও খুব একটা বেশি নাম্বার নেই, তো এরকম একটা সিচুয়েশন হতে পারে। তো সেই দিক থেকে আমি নিয়ে চলবো কি, আমাকে এখানে ফেভারেবল কেস নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে কি আমার এখানে অ্যাভারেজ জায়গাটা নিয়ে চলতে হবে। এবার তুমি যদি এখানে ঠিকঠাক লিখে আসতে পারো, যেহেতু আমাদের এখানে রিপোর্টের গন্ডগোল ছিল, অনেকেই গন্ডগোল করেছে, রিপোর্ট ঠিকঠাক লিখে আসতে পারেনি, যারা লিখে এসছো খুব ভালো, তাদের খুব ভালো কথা। বাট আরও একটা জিনিস কি ছিল, বাংলার ক্ষেত্রেও আমি তোমাদের বলবো, এখানে পয়েন্ট দেওয়া ছিল, ঠিক আছে, সেই পয়েন্ট ওয়াইজ পয়েন্ট মেনটেন করে লিখতে হতো, বাট অনেকে পয়েন্ট মেনটেন করে লেখেনি, তারা একটা কমন পেয়ে গেছে, বা জল দূষণ হয়তো অনেকে পড়ে গেছিলো, সেখানে আর্সেনিক দূষণ পেয়ে গেছে, মানে মোটামুটি একটু কমন একই ধাঁচে চলে এসছে, দু একটা ওয়ার্ডকে তারা পাল্টে হয়তো লিখেছে, এটা একটা হতে পারে। বাট হয়তো পয়েন্টগুলোকে মেনটেন করে তারা হয়তো লেখেনি, একটা সমস্যা হয়েছে। তো সেই দিক থেকে যারা পয়েন্টগুলো মেনটেন করে লিখবে না, তাদের ক্ষেত্রে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো সেই দিক থেকে তুমি একটা ধরে নিয়ে চলো, অ্যাভারেজ যদি আমাদের এখানে খাতা দেখা হয়, তাহলে মোটামুটি আমরা যেমন যেমন লিখে এসেছি একটা অ্যাভারেজ যদি নাম্বার পেয়ে থাকি, তবে গিয়ে আমি এখানে ধরেছি কত 71। তার মানে এটাও কিন্তু আমি অনেকটা বেশি ধরে ফেলেছি, ঠিক আছে। মোটামুটি তুমি হয়তো এখানে দেখতে পারো যে 65ও হয়তো এই নাম্বারটা হতে পারে। বাট যেহেতু আমাদের প্রিলিমিনারিতে এতটা কম কাট অফ গিয়েছে, এটাও একটা কিন্তু কনসার্ন হবে। তো যে কারণে আমি এই জায়গাটা সরিয়ে দিই, আমি এখান থেকে লোয়েস্ট মার্কস যদি আমি 55 ধরে ফেলি, তার সঙ্গে যদি আমি 65 যোগ করি, হ্যাঁ তবে গিয়ে মনে হতে পারে যে কি হ্যাঁ এবার আমাদের কাট অফটা আগের বারের মতো মোটামুটি ম্যাচ করছে। তো তারপরে তুমি দেখতে পারো যেখানে আমাদের এখানে 120 মতো একটা কাট অফ যেতে চলেছে। মোটামুটি আমার মনে হয় 120 আশেপাশে হয়তো তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কাট অফ থাকবে। বাট তাহলে যদি আমাদের 120, আমি যদি অ্যাভারেজ রেঞ্জটা নিয়ে চলি, তাহলে 120-র মধ্যে কাট অফ আসবে। আর যদি মনে হয় এই যে হাই রেঞ্জ হয়ে যায়, তাহলে তুমি দেখতে পাবে যে কি এই 120টা বেড়ে গিয়ে হয়তো 125 হয়ে গেছে। আবার তুমি যদি এই লো রেঞ্জটা নিয়ে চলো, তুমি দেখতে পাবে যে কি এই 120টা নিচে নেমে গিয়ে, এখানে লিখছি আমি, এই 120টা নিচে নেমে গিয়ে তুমি দেখতে পাবে যে কি এত 112, 113 এই জায়গায় চলে এসছে। তো এইরকমও হতে পারে, ঠিক আছে। তো সিচুয়েশন যেহেতু আমাদের ডেসক্রিপটিভ, আমরা প্রিলিমিনারির কোশ্চেন প্যাটার্ন দেখে আমরা আন্দাজ করতে পারি প্রিলিমিনারিতে কতটা গেছিলো। আমি প্রিলিমিনারির কাট অফ তোমাদের বলেছিলাম 50-এর আশেপাশে থাকবে, ঠিক আছে, 50 +- 2 ধরেছিলাম। এবং এটাও বলেছিলাম যে খুব বেশি সম্ভাবনা রয়েছে তোমাদের এখান থেকে যে 50-এর ধারের কাছে থাকা উচিত, সেখানে তোমার এখানে এটা 49 গেছে, মানে কমই গেছে অনেকটা, ঠিক আছে। তো সেটা মোটামুটি আন্দাজ করা যেতে পারে, ওকে। কারণ আমরা ভ্যাকেন্সিটা মোটামুটি 8000+ মোটামুটি অলরেডি জানতাম আগে থেকে, হ্যাঁ খবর আসছিল যে এতটা ভ্যাকেন্সি আসতে পারে। বাট স্টিল সেই দিক থেকে আমরা দেখতে পেলাম যে এতটা কম গেল। বাকি তোমার যদি এখানে 18,000 জায়গা, যেহেতু আমার এখানে প্রায় 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, তো সেই জন্য আমি এখানে নাম্বারটা কম দেখতে পেলাম। বাট যদি আমার এখানে 8,000 থাকতো, তুমি দেখতে পেতে যে এখানে আমার কাট অফটা হয়তো 52 যাচ্ছে বা 51 যাচ্ছে, এরকম তুমি দেখতে পেতে পারতে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি এটা আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারা যায়, একটা ধাঁচ রয়েছে। বাট এইখানে আমাদের মেন্সের ক্ষেত্রে, ডেসক্রিপটিভের ক্ষেত্রে কেমন কাকে কি নাম্বার দেওয়া হবে, সেটা কিন্তু এক্স্যাক্টলি প্রেডিক্ট করা ইম্পসিবল হয়ে যায়, ঠিক আছে, কারণ সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো সেদিক থেকে আমাদের এখানে মোটামুটি কাট অফটা এই ধারের কাছে থাকতে পারে, 120-র মধ্যে তোমরা মোটামুটি রাখতে পারো কাট অফটাকে। এরপরে আমাদের যদি কাট অফ 120 যায় ফাইনাল মেরিট লিস্টে, ঠিক আছে। এবার দেখো ফাইনাল মেরিট লিস্টে আমি তো এখানে জিনিসটা 120 ধরলাম, বাট এখান থেকে আমাকে একটু প্লাস মাইনাস নিয়ে চলতে হবে। প্লাস মাইনাস যদি আমি এখান থেকে 5 করে রাখি, কারণ আমাদের এখানে উপর নিচের অনেক ব্যাপার রয়েছে, প্লাস মাইনাস যদি আমরা এখানে 5 করে রাখি, তুমি দেখতে পাবে যে কি 125 লোয়েস্ট হচ্ছে কত 115 তোমার কাট অফ যেতে পারে। বাট আমার মনে হয় না যে কি 115 যাবে। তো সেদিক থেকে আমার মনে হচ্ছে যে কাট অফটা তুমি মোটামুটি দেখবে হয়তো 118-এর কাছে, 123-এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে তুমি তোমার কাট অফ দেখতে পেতে পারো মোটামুটি, আমার যতটা মনে হচ্ছে টোটালি।
টোটালি। ওকে ওকে ফাইনাল মেরিট লিস্টের জন্য। তাহলে এবার আমি আসছি যে কি টাইপিংয়ের জন্য তাহলে তোমাদের কতটা কাট অফ যাবে। টাইপিংয়ের জন্য তুমি মোটামুটি ধরে রাখতে পারো এর থেকে মোটামুটি আমাদের ওই 6 থেকে 7 নাম্বার মোটামুটি টাইপিংয়ের জন্য কাট অফ কম যায়। 6 থেকে 7 নাম্বার মোটামুটি কাট অফ কম গেলে তুমি এখান থেকে মোটামুটি একটা এক্সপেক্ট করতে পারো যে কি 112 থেকে 117 মধ্যে তোমার মোটামুটি এই টাইপিংয়ের মধ্যে কাট অফটা থাকবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই আমাদের এক্সপেক্টেড, ঠিক আছে, কোনোটা এক্স্যাক্ট নয়। আমরা ওই জন্য এক্সপেক্টেড লিখছি, সেই জন্য আমি বারে মোটামুটি কথাটা ইউজ করছি যে আমাদের এইরকম একটা জিনিস হতে পারে। ওকে, আমি দেখো এখানে এই কাট অফটা ডিসাইড করলাম আমাদের ভ্যাকেন্সি কী রয়েছে, খুব প্রিলিতে কোশ্চেন কেমন হয়েছিল, মেন্সে আমাদের এখানে কোশ্চেন কেমন হয়েছিল, স্টুডেন্টরা কেমন কি এক্সাম দিয়ে এসছে, মোটামুটি আমাদের যা স্টুডেন্ট আছে সেখান থেকে আমরা যেমন জানতে পেরেছি এক্স্যাক্টলি তার উপর বেস করে আমরা মোটামুটি এই কাট অফটা প্রেডিক্ট করছি। দেখা যাক কি হয় এরপরে। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে ডেফিনেটলি সেটা তোমরা কমেন্টে লিখতে পারো। আর প্রত্যেককে বলবো যা এক্সাম দেওয়ার তুমি দিয়ে ফেলেছো ঠিক আছে, বাট নতুন যে আমাদের এই এক্সামটা আসছে নিউ ভ্যাকেন্সিটাকে তোমরা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করো। এখানে কি হবে না হবে এটা ছাড়ো, বাদ দাও, এটা হয়ে গেছে তোমার কাছে, তুমি এখানে প্রিপারেশন নিয়েছিলে, দিয়ে চলে এসছো। তুমি এখন কি করো, এটার জন্য হার্ডলি তুমি টাইপিং প্র্যাকটিস করতে পারো, বাট টাইপিং খুব একটা টাফ হয়তো হয় না, বাট স্টিল সবার ক্ষেত্রে সমান না ব্যাপারটা। তো তুমি চাইলে এখন থেকেই 10 মিনিট 15 মিনিট করে তুমি টাইপিং প্র্যাকটিস করতে পারো, সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ম্যাটার। বাট নতুন প্রিপারেশনের জন্য আমি তোমাকে বলবো এই মুহূর্তে ভালো মতো করে জোর দাও, সেটা আমাদের আগামী দিনে ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, এবং এছাড়া আমাদের আরও প্রচুর কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি আসছে, গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসছে। তো সেই দিক থেকে ভালো মতো প্রিপারেশন নিতে গেলে আমাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো, আমাদের এই নাম্বার দেওয়া রয়েছে। ওকে, তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।